আসসালামু আলাইকুম। আজ 17 আগস্ট 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে ডক্টর ইউনূসকে নিয়ে ভারতের আশঙ্কাই সত্যি হল। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে বিএনপি ও এনডিএম ছাড়া সবাই। ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ সহ 31টি দেশ যা করল। এবার বিস্তারিত। অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে ভারত যে আশঙ্কা করেছিল সেটি সত্য প্রমাণিত হচ্ছে। দিল্লির আশঙ্কা ছিল ডক্টর ইউনূস তিস্তা প্রকল্পের কাজ চীনকে দিয়ে দেবেন। এ কারণেই এই প্রকল্পকে থামাতে নানা ষড়যন্ত্রের আশ্রয় নেয় দেশটি। কিন্তু অবশেষে ব্যর্থ নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। ডক্টর ইউনূস ভারতের বুকে শেষ পেরেকটি মারলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আর মাত্র 5 মাস সময় আছে সরকারের হাতে। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন। তার মানে বিদায়ের আগেই ভারতের বিরুদ্ধে চূড়ান্ত খেলা দেখালেন প্রধান উপদেষ্টা। আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হবে এই প্রকল্প। ইতোমধ্যে চীন দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ের জরিপ করেছে। 10 বছর মেয়াদে এ প্রকল্পে ব্যয় হবে 12,000 কোটি টাকা। প্রথম 5 বছরে সেচ ভাঙন রোধ, স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে। ইআরডি থেকে তিস্তা মহাপরিকল্পনার খসড়া চীন সরকারের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন জানুয়ারির প্রথম সপ্তাহেই এর কাজ শুরু হবে। জানা গেছে উত্তরের 2 কোটি মানুষের দুঃখ তিস্তা নদী। এই তিস্তাকে ঘিরেই এই অঞ্চলে লাখো মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হয়। কৃষি থেকে শুরু করে জেলে সবাই এই নদীর উপর নির্ভরশীল। কিন্তু বছরের পর বছর এই নদীর ভাঙনে সর্বশান্ত হচ্ছে হাজারো মানুষ। তারা বাস্তুহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন। রিভারাইন পিপলের এক গবেষণায় দেখা গেছে প্রতিবছর তিস্তার ভাঙন ও প্লাবনে 1 লাখ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েন উত্তরের 5 জেলার বাসিন্দা। এছাড়াও বাস্তুভিটা ও ফসলি জমি হারিয়ে বাস্তুহারা মানুষের সংখ্যাও বাড়ছে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের জানুয়ারিতেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন চীনের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জংজিং। তার নেতৃত্বে সম্প্রতি চীনা প্রতিনিধি দল মতবিনিময় করেছে বিএনপি, জামাত, এনসিপি, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ও তিস্তা নদী রক্ষা আন্দোলন সহ নদী পাড়ের মানুষের সঙ্গে। সংশ্লিষ্টদের মতে 2014 সাল থেকে শুষ্ক মৌসুমে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারত তিস্তার সব পানি প্রত্যাহার করে নিচ্ছে। আর বর্ষাকালে তিস্তায় প্রবাহিত হয় 3 থেকে 4 লাখ ঘনফুট পানি। সব কপাট খুলে দেওয়া হয়। দ্রুত বেগে নেমে আসা তিস্তার পানিতে উত্তরের 5 জেলা নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। ভাঙনের পাশাপাশি ব্যাপক ফসলি জমি ক্ষতির মুখে পড়ে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানির মতে 10 বছরের বেশি সময় ধরে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অববাহিকার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে আসছি। বিগত আওয়ামী লীগ সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তারা ব্যর্থ হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে তিস্তা পাড়ের মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেছে। জুলাই জাতীয় সনদ 2025-এর সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া তৈরি হয়েছে। এতে 84টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর কার কি অবস্থান তা সংযোজন করা হয়েছে। খসড়ায় 21তম সুপারিশে বলা হয়েছে সংসদে 100 আসনের উচ্চকক্ষ গঠনে সিপিবি বাদে সব দল রাজি। ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন পিআর পদ্ধতিতে বিএনপি ও এনডিএম বাদে সব দল একমত হয়েছে। নির্বাচনের আগেই উচ্চকক্ষের 100 প্রার্থীর নাম প্রকাশেও রাজি নয় দল দুটি। ইতোমধ্যে 30 রাজনৈতিক দল এবং জোটকে খসড়া পাঠিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। সনদে বলা হয়েছে উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন বিল পাশ করতে হবে। তবে বিলটি নিম্নকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাশ হতে হবে। 15তম সুপারিশে বলা হয়েছে প্রধানমন্ত্রী পদে থাকা ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকতে পারবে না। এই বিধান সংবিধানে যুক্ত করা হবে। বিএনপি, এনডিএম, 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট এই সুপারিশে নোট অব ডিসেন্ট দিয়েছে।
50টি নারী সংরক্ষিত আসন বহাল রেখে পরবর্তী নির্বাচনে 5% নারীদের সরাসরি মনোনয়ন দেওয়ার আহ্বানে 26টি দল একমত হয়েছে। জামাত এতে নোট অব ডিসেন্ট দেওয়ার কথা বললেও দেয়নি। নির্বাচন কমিশন নিয়োগে সাংবিধানিক কমিটি গঠনে সব দল রাজি হলেও দুদক কর্ম কমিশন, ন্যায়পাল, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাশের ক্ষেত্রে বিএনপি 4টি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। সনদে বলা হয়েছে, সংবিধানের 6/2 অনুচ্ছেদ সংশোধন করে বাঙালি জাতির পরিবর্তে বাংলাদেশি পরিচয় হবে নাগরিকদের। এতে 31টি দল ও জোট একমত হয়েছে। সংবিধানের 8/48/56/142 এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোটের বিধান করতে 30টি দল ও জোট একমত হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি সংযোজন করতে 31টি দল ও জোট একমত হয়েছে। সংসদের উভয় কক্ষের এমপিদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনে একমত হয়েছে 28টি দল। নোট অব ডিসেন্ট দিয়েছে ইসলামী আন্দোলন। রাষ্ট্রপতিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য, তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্য, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষমতা দিতে 31টি দল একমত হয়েছে। তবে গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত সুপারিশে বিএনপি সহ 6টি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি নিয়ে বাছাই কমিটি গঠনে সব দল একমত হয়েছে। এই কমিটি সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের প্রস্তাবিত নাম থেকে একজনকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেবেন। না পারলে 2 বিচারপতি কমিটির সদস্য হবেন। তাদের পছন্দক্রম ভোটে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে। শেষে 2টি শর্তে রাজি হয়নি বিএনপি সহ 7টি দল। স্থানীয় সরকারের ভোট সরকারের পরিবর্তে নির্বাচন কমিশনে ন্যস্ত করতে সব দল রাজি হয়েছে। সরকারি কর্মচারীদের স্থানীয় সরকারে ন্যস্ত করতে 26টি দল একমত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হতে আসিনি। তিনি বলেন, আসন ভাগাভাগির রাজনীতিতে যাবে না এনসিপি। হাসনাত আব্দুল্লাহ মনে করেন, আসন ভাগাভাগি বা সমঝোতার মাধ্যমে নির্বাচন মানে হবে মধ্যরাতের ভোটের পুনরাবৃত্তি। তিনি বলেন, আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না। জনগণের সামনে বিকল্প থাকতে হবে। আগের মতো ওসি নির্ভর বা প্রশাসন নির্ভর নির্বাচন আমরা চাই না। আলোচনার এক পর্যায়ে তিনি সরাসরি বলেন, আমরা বিক্রি হতে আসিনি, আসন দিয়ে আমাদের কেনা সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জনগণের আস্থা থাকলেই আমরা টিকে থাকব। বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির খবর ছড়ানো হয়েছে বলে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন। তবে এখন পর্যন্ত একটি প্রমাণও হাজির করা যায়নি বলে দাবি তার। তিনি বলেন, 1 বছরে একজনও যদি প্রমাণ দিতে পারে যে আমরা দুর্নীতি করেছি, নথি, অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু ভুয়া সংবাদ দিয়ে চরিত্র হনন করা হলে তার দায় নিতে হবে। এনসিপির এই নেতা বলেন, কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না, বরং পুরো রাজনৈতিক খেলার নিয়ম পরিবর্তন করতে হবে। আগে দেখা গেছে রেফারি গোল দিয়েছে, প্রশাসন খেলোয়াড়ে পরিণত হয়েছে। এবার নিয়ম বদলাতে হবে। রেফারি থাকবে, খেলোয়াড় থাকবে। প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়া উচিত উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, তবে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে যে কোনো সময় নির্বাচন হোক, কিন্তু পুরনো নিয়মে নয়। জনগণের সামনে প্রকৃত অপশন থাকতে হবে। তিনি আরো বলেন, জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে সেটা আমরা মেনে নেব, কিন্তু সমঝোতার নির্বাচন নয়। বর্তমান সংবিধানকে প্রশ্নবিদ্ধ করে এই নেতা বলেন, এটা এখন টেক্সট বুক অন ফ্যাসিজম। 5 আগস্টের অভ্যুত্থান প্রমাণ করেছে এই রাষ্ট্র ব্যবস্থা কার্যকর নয়। নতুন সংবিধান ছাড়া জনগণের রাষ্ট্র গড়া সম্ভব নয়। গেল 1 বছরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভিন্ন পর্যায়ের 3000-এর বেশি নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে বিএনপি নেতাকর্মীদের অনেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যে বিষয়গুলো বিএনপির দৃষ্টিগোচর হয়েছে সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।
শাস্তি পাওয়াদের তালিকায় কেন্দ্রীয় নেতা থেকে মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও রয়েছেন। কিন্তু দেশ জুড়ে চাঁদাবাজি সহ বিভিন্ন রাজনৈতিক বিশৃঙ্খলার দায় একটি পক্ষ বিএনপির উপর চাপাচ্ছে, যেটা সত্য নয়। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনেক বিএনপি নেতাকর্মীর বাসা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছিল। সেসব পুনরুদ্ধারের চেষ্টা করলেও কিছু কিছু গণমাধ্যম ভুলভাবে সংবাদ প্রকাশ করেছে। এসব থেকে সাংবাদিকদের বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তান ও ভারতের স্বাধীনতার ৭৮তম বার্ষিকী উপলক্ষে দক্ষিণ এশীয় প্রবাসী গোষ্ঠীগুলো লন্ডনের গর্ডন স্কয়ারে একটি বিক্ষোভ করে। এ বিক্ষোভে বিশেষ করে বাঙালি মুসলমানদের উপর বাড়তে থাকা নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। সাউথ এশিয়া সলিডারিটি গ্রুপ ও অন্যান্য সংগঠনের কয়েক ডজন কর্মী রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির পাশে জড়ো হয়ে প্রতিরোধের কবিতা ও গান গেয়েছেন। বিক্ষোভে বক্তারা বলেন, ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বাঙালি মুসলমানরা বর্তমানে আটক, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর এবং এমনকি নির্বাসনের সম্মুখীন হচ্ছে। তারা উদ্বেগ প্রকাশ করেন যে ১৯৪৭ সালে ঔপনিবেশিক শাসন শেষ হলেও নতুন শাসক গোষ্ঠী স্থানীয় অভিজাতদের হাতে বিরাজমান সহিংসতা ও বিভাজনের রাজ্য গড়ে তুলেছে। বিক্ষোভে অংশগ্রহণকারী কর্মীরা বিপ্লবী গান গেয়ে ভারতের সংখ্যালঘু সম্প্রদায় গাজা ও সুদানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। বক্তারা উল্লেখ করেন যে বর্তমানে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল, ব্রাহ্মণ্য লেখায় পরিবর্তন এবং হিন্দুত্ববাদী শাসনের নিন্দা করতে তারা একত্রিত হয়েছেন। সাউথ এশিয়া সলিডারিটি গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা এখানে আন্তর্জাতিক সংহতির অংশ হিসেবে সীমান্ত ও পরিচয়কে অতিক্রম করে বিভাজনের বিরুদ্ধে একত্র হয়েছি। বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উদ্ধৃতি ব্যবহার করে বলেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন উগ্রতাবাদকে মানবতার উপরে জয়লাভ করতে দেব না। এ প্রতিবাদ সমাবেশ অতীতের ঘটনার সাথে সম্পর্কিত করা হলে বক্তারা বলেন, আমাদের ইতিহাস একে অপরের সাথে জড়িত, আমাদের নিপীড়ন একে অপরের সাথে সংযুক্ত এবং আমাদের সংগ্রামও তাই হওয়া উচিত। অতএব এই সমাবেশ একটি উদাহরণ স্থাপন করেছে, যাতে মনে করিয়ে দেয় যে রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে এবং মানবতার প্রতি উগ্রতাবাদ যেন কখনো বিজয়ী হতে না পারে। সূত্র মাকতুব মিডিয়া। এবার খুব জরুরি ১ মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। ইদানিং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্টের ফাঁদ দেখা যাচ্ছে। এই ফাঁদটি কেমন? কেউ একজন বিশ্লেষক সেজে তিনি একটি পণ্য বা একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে নেতিবাচক ধারণা দিচ্ছেন অথবা ইতিবাচক ধারণা দিচ্ছেন। তার নেতিবাচক ধারণার কারণে দীর্ঘদিনের আপনার বিশ্বস্ত কোনো বিষয় থেকে বিশ্বাস উঠে যেতে পারে, অথবা তার ইতিবাচক ধারণার কারণে আপনি কোনো পণ্য কিনতে পারেন অথবা অন্য কোনো বিষয়ে জড়িয়ে যেতে পারেন। এইসব নেতিবাচক বা ইতিবাচক মতামতের পরিপ্রেক্ষিতে আপনি কি ভুল পথে পা দিচ্ছেন কিনা একবারও ভেবেছেন? এটাই হচ্ছে কন্টেন্ট ফাঁদ। সুতরাং এইসব কন্টেন্টকে আপনি বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করুন। কাউকে ভালোবাসেন বা কারো কন্টেন্ট দেখে আপনি ভক্ত হয়েছেন, তার মানে এই নয় তিনি যা বলবেন তাই সত্য বলছেন। আপনার সামনে সুযোগ রয়েছে যাচাই বাছাইয়ের। আসুন সবাই ভালো থাকি, অন্যকেও ভালো রাখি। এবার দেশের বাইরের খবর। সম্প্রতি বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নতুন করে কঠোর সমালোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইসরায়েলের এ ধরনের পরিকল্পনাকে হুমকি বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ ৩১টি আরব ও ইসলামী দেশ। এক যৌথ বিবৃতিতে জর্ডান, মিশর, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেন সহ আরব লীগ, ওআইসি ও জিসিসির মহাসচিবরা একত্রে নেতানিয়াহুর পরিকল্পনার প্রতি তীব্র নিন্দা জানান। তারা সতর্ক করে দিয়ে বলেন, বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা আরব জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যৌথ বিবৃতিতে তারা আরও জানান, এমন মন্তব্য আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তির প্রতি একটি গুরুতর অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের একটি স্পষ্ট ও বিপজ্জনক লঙ্ঘনের প্রতিনিধিত্ব করে। এর আগে নেতানিয়াহু মঙ্গলবার নিউজ চ্যানেল i24কে বলেন,
তিনি বৃহত্তর ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন বলেও মন্তব্য করেন তিনি। বৃহত্তর ইসরায়েল শব্দটি ইসরায়েলি রাজনীতিতে পশ্চিম তীর, গাজা এবং সিরিয়ার গোলান হাইটস সহ ইসরায়েলের ভূখণ্ডের সম্প্রসারণকে বোঝাতে ব্যবহৃত হয়, যার কিছু ব্যাখ্যায় মিশরের সিনাই উপদ্বীপ এবং জর্ডানের কিছু অংশ অন্তর্ভুক্ত রয়েছে। মুসলিম জোট জোর দিয়ে বলেছে, সদস্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বৈধতা এবং বল প্রয়োগ বা হুমকি নিষিদ্ধ করার বিষয়ে জাতিসংঘের সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও তারা শান্তি রক্ষাকারী সমস্ত নীতি এবং ব্যবস্থা গ্রহণ করবে। বিবৃতিতে অতি ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ কর্তৃক অধিকৃত পশ্চিম তীরে একটি নতুন বসতি নির্মাণের অনুমোদন এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রের প্রত্যাখ্যানেরও নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই এবং সমস্ত ইসরায়েলি বসতি স্থাপনের কার্যকলাপকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2334 লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় এতে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।